আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও তোমাদের দ্বারা ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই ভিডিওতে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের সৃজনশীল 5 নাম্বার অঙ্কটা আমি করব। আহ অঙ্কটা করার আগ পর্যন্ত এবং ভিডিওটা শেষ হওয়ার আগ পর্যন্ত আশা করি তোমরা আমার সাথে থাকবে, এবং এই অঙ্কটা তোমরা দেখার পর এই 5 নাম্বার সৃজনশীলটা নিয়ে আমার তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এর আগে যারা আমার সৃজনশীল 4 নাম্বার অধ্যায় সৃজনশীল 1, 2, 3, 4 অঙ্কটা দেখো নাই বা পড়ো নাই, ভিডিওটা দেখো নাই, তারা অবশ্যই দেখে নিবে আমার চ্যানেলে। এখন আমি 5 নাম্বার অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। চলো শিক্ষার্থী, কথা না বেরিয়ে অঙ্কতে চলে যাই। তো আমি আমার হাতে বই আছে, আমি 47 পৃষ্ঠা দেখো 5 নাম্বার অঙ্কটা কতে বলা আছে যে উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় লেনদেন, যে সকল লেনদেন প্রতিষ্ঠানে অনিয়মিত ঘটে এবং যে সকল লেনদেনের টাকার পরিমাণ বড় হয় তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। তাহলে চলো এখানে দেখি আমরা মূলধন জাতীয় লেনদেন কি কি আছে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে আমাদের মে মাসের 7 তারিখে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। আবার এখানে লেখা আছে যে দেখো 20 তারিখ দোকানের জন্য ফ্রিজ ক্রয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক নাম্বার অঙ্কটা করে ফেলি। ক নাম্বার অঙ্কের জন্য তোমরা অত্যন্ত ছোট করে একটা ঘর বানাবা। মূলধন জাতীয় মূলধন জাতীয় লেনদেন, এখানে লেনদেন বলছে, বিবরণ টাকা। সরি, এখানে একটা প্রিয় শিক্ষার্থী, এখানে একটা তারিখ লিখতে হবে। এই একটা যেহেতু তারিখ দেওয়া আছে, একটা তারিখ উল্লেখ করতে হবে। তারিখ হলো মে মে 7। আচ্ছা, সাজসজ্জার পরিবর্তন ব্যয়, সাজসজ্জার পরিবর্তন 1 লক্ষ টাকা, এটা একটা মূল্য জাতীয় লেনদেন। তারপর দেখো মে মাসের 20 তারিখে ফ্রিজ ক্রয়, দোকানের জন্য একটা ফ্রিজ ক্রয় অবশ্যই মূলধন জাতীয় ব্যয়, সেটা 45,000 টাকা। আর দেখতে পাচ্ছি না, তাহলে এখানে এই দুটা যোগ করলে হবে 1,45,000 টাকা। এই হয়ে গেল আমার ক নাম্বার। প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে শুধু দুইটা লেনদেনই মূলধন জাতীয় লেনদেনের উদাহরণ বা পরিমাণ। মে মাসের 7 তারিখে সাজসজ্জার পরিবর্তন বা 1 লক্ষ টাকা, মে মাসের 20 তারিখে ফ্রিজ ক্রয়, এই দুইটা লেনদেনই হলো মূলধন জাতীয় লেনদেনের অ্যামাউন্ট বা টাকা। তো খতে দেখো কি বলছে, আমরা এখন খ নাম্বারটা করব। খতে তোমাকে বলছে যে উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়, চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বিবরণ টাকা। মুনাফা জাতীয় ব্যয় যে সকল ব্যয় প্রতিষ্ঠানে বারবার ঘটে এবং যে সকল ব্যয়ের পরিমাণ যে সকল ব্যয়ের টাকার পরিমাণ ছোট হয় এবং যে সকল ব্যয়ের সুবিধা খুব কম সময় বুক করা যায় তাকেই মুনাফা জাতীয় ব্যয় বলে। আচ্ছা, এখানে একটা তারিখ দিতে হবে, মে 4। পণ্য ক্রয় 50,000 টাকা,
50,000 টাকা। আচ্ছা, মে 10 পরিবহন 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 ব্যয়, মনে হয় যে ব্যয় 1500 টাকা। আচ্ছা, এরপরে দেখো বার্তা প্রদান, বার্তা প্রদান বার্তা প্রদান হলো 700 টাকা। ওকে, মে 22 তারিখে দেখো, পরে দেখো বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা। আচ্ছা, আমার মনে হচ্ছে যে এখানে আর মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নেই, এগুলি যোগ করলে হবে। ওকে, কত হয় দেখতে পাচ্ছি 53,000, ডিগ্রি করলে হয় কত, 53,400 টাকা। খ নাম্বার হয়ে গেল শিক্ষার্থী বিন্দু। দেখো এখানে মাত্র 4টায় মান, তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যেও প্রত্যেক ক বাদে খ এবং গতে 4টা করে অ্যামাউন্ট থাকে বা 4টা করে আইটেম থাকে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ক নম্বরে কি লেখা আছে, যে ক নম্বরে বলা আছে যে পণ্য ক্রয় 50,000 টাকা, মুনাফা জাতীয় ব্যয়, পরিবহন ব্যয় আছে, বার্তা প্রদান আছে, বিদ্যুৎ বিল পরিশোধ, এই সবগুলি হলো মুনাফা জাতীয় ব্যয়ের আইটেম, এবং এই ব্যয়গুলি প্রতিষ্ঠানের প্রতিনিয়তই ঘটে থাকে এবং টাকাগুলি খুব ছোট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, চলো এখন আমরা গ নম্বর করি। গ নম্বরে দেখো বলা আছে মোট মুনাফা জাতীয় ব্যয় আয়ের পরিমাণ নির্ণয়। এখন মুনাফা জাতীয় আয় করব আমরা। দেখো আমরা গড়গুলি এটাই রাখবো, গড়গুলি কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, প্রথমে দেখো লেখা আছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় বলতে ওই আয়কে বোঝে যে আয় ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন পাওয়া যায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন সংগঠিত হয়, যার সুবিধা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাকেই মুনাফা জাতীয় আয় বলা হয়। 12 তারিখ, সরি 12 তারিখে পণ্য বিক্রয় 18,000 টাকা। ওকে, 25 তারিখ দেখো, 16 তারিখে একটা আছে মনে হয় ধারে পণ্য ক্রয়, আবার আছে এখানে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, এখানে ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা। আচ্ছা, তারপরে 25 মে 25 তারিখটা দেই নাই, 25 তারিখ হলো এদিকে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি 3,000 টাকা, কমিশন প্রাপ্তি 3,000 টাকা। তারপরে মে দেখো 30 তারিখে এখানে লেখা আছে লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ 2,000 টাকা। তাহলে এখানে আর এদিকে দেখতে পাচ্ছি না। এখানে দেখো 45,000 টাকা যোগ করলে হয় 35,000 টাকা। তোমরা ক্যালকুলেটরে যোগ করে নিবে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমাদের গ নাম্বারটা হয়ে গেল। সরি, এটা আমি এখানে গ নাম্বার, তোমরা এটা লিখে নিবা। গ নাম্বার অঙ্কটা অত্যন্ত সুন্দর, এবং আর এই সৃজনশীল অঙ্কটা পরীক্ষায় আসার মতো, এবং এই টাইপেরই কিন্তু পরীক্ষার মধ্যে আসে। পরীক্ষার মধ্যে এত বড় আসে না, আবার খুব একটা ছোট আসে না। তোমাকে খ নাম্বারের 4টে অপশন, গ নাম্বারের 4টে অপশন, ক নাম্বারের 2টে অপশন, এরকম তথ্য সংবলিত অঙ্কই সৃজনশীলে আসে। তাহলে এই অধ্যায়ে তোমাদের এই 5 নাম্বার সৃজনশীলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা স্ট্যান্ডার্ড বহুল একটা অঙ্ক। দেখো গ নাম্বার মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের নির্ণয়।
পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে মুনাফা জাতীয় ব্যয়, এখানে এই ব্যয়টা প্রতিনিয়ত সংঘটিত হয়। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় আর পণ্য বিক্রয় একই কথা। কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, এই টাকাগুলি পজিশনে আসছে বিধায় আয় হয়েছে বিধায় এটা এখানে সরি এখানে মুনাফা জাতীয় আয়, এখানে একটু উপরে লিখতে হবে, ভুল হয়ে গেছে, মুনাফা জাতীয় আয়। ওকে, মুনাফা জাতীয় আয়, তাহলে এগুলি হলো আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। ওকে ঠিক আছে, এদিকে আর কিছু দেখতে পাচ্ছি না। মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, এই হলো শিক্ষার্থী আবার সৃজনশীল পাঁচ নম্বর অঙ্কটা আমার হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই অধ্যায়ের পুরো অঙ্কটা, এখানে 5টা সৃজনশীল আছে। আমি 5টা সৃজনশীল তোমাদেরকে অত্যন্ত সুন্দর সাথে অত্যন্ত সূক্ষ্ম ভালোভাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেষ করার চেষ্টা করেছি। তোমরা যদি এই সবগুলি ভিডিও দেখো, সুন্দর করে দেখো, তাহলে আশা করি এই 4 নম্বর অধ্যায়ের মূল্য নমুনা জাতীয় অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। এবং তোমরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখবা। এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।